আর এবার চোখ রাখবো আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত বা সুমোটো মামলার শুনানি করেছে সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি রয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই। যে খবর দিকে নজর ছিল আমাদের সুমোটো মামলার স্বতঃপ্রণোদিত মামলা, সেখানে রাজ্যের তরফ থেকে, সিবিআই তরফ থেকে এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা সকলে কিন্তু সওয়াল জবাব করেছেন। পাশাপাশি সেখানে একেবারে আইনজীবী ছিলেন নির্যাতিতার পরিবারের, অর্থাৎ তিলোত্তমার পরিবারের কিন্তু সেখানে আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনিও কিন্তু সওয়াল জবাব করেছেন। এবং একাধিক বিষয় নিয়ে সওয়াল জবাব হওয়ার পর সেখানে কিন্তু বিভিন্ন রকম সিদ্ধান্ত উঠে এসেছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তরফ থেকে নিরাপত্তা নিয়ে কিন্তু একটা প্রশ্নের মুখে কিন্তু বেঁধে দিয়েছে। সেখানে একেবারে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে সুপ্রিম কোর্টের এই আবহের পর থেকেই। অর্থাৎ বলাই যেতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে নিরাপত্তা একেবারেই শূন্য, অর্থাৎ রাজ্যে আইন শৃঙ্খলা একেবারে ব্যর্থ, এমনটাই জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে সেনা মোতায়েনের নির্দেশ, সিআইএসএফ এর জওয়ানের নির্দেশ থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে নিরাপত্তার জন্য আরজি কর হাসপাতাল এবং আরজি করের হোস্টেলে নিরাপত্তা, কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যত দ্রুততার সম্ভব সেখানে কিন্তু একেবারে মোতায়েন করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। অন্যদিকে একের পর এক যখন সওয়াল জবাব চলছে তখন কিন্তু একেবারে যে সমস্ত বিষয়গুলো যখন ধরা পড়েছিল সেখানে একেবারেই কোশ্চেনের মুখে বা প্রশ্নচিহ্নের মুখে শুধু এসেছিল। সেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি বলেছিলেন এটি শুধুমাত্র একটি ভয়ঙ্কর ঘটনাই নয়, দেশ জুড়ে চিকিৎসকেদের নিরাপত্তার অভাবও উঠে এসেছে, এমনটা জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পাশাপাশি একাধিক বিষয় নিয়ে রাজ্য পুলিশ এবং রাজ্য সরকারকে তোপ দেখেছেন তিনি। চড়া সুরে তোপ দেখতে দেখা গিয়েছে সিজিআই এবং সেখানকার বিচারপতিদের। This is not an adversarial litigation. It's not. Therefore, let us not be in denial mode. One girl has lost life by not only a sexual pervert, he is an animal. প্রতিবাদ, ধর্ষণ এবং খুনের ঘটনার পরে দেশের বিবেক জাগ্রত হয়, একেবারে প্রধান বিচারপতির এরকম বিবৃতি দেওয়া হয়েছে আজকে। এটি শুধুমাত্র একটি ভয়ঙ্কর ঘটনায় নয়, দেশ জুড়ে চিকিৎসকেদের নিরাপত্তার অভাবও উঠে এসেছে, এমনটা কিন্তু জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকেই। অর্থাৎ তাদের পর্যবেক্ষণে এমন কথাই উঠে এসেছে আজকের এই সুমোটো মামলায়। এছাড়াও সিজিআই কি বলেছেন, আমরা হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন। অন্যদিকে আদালত বলছে মহিলারা যদি কাজে যেতে না পারেন এবং নিরাপদে থাকতে না পারেন তাহলে আমরা তাদের মৌলিক সাম্য থেকে বঞ্চিত করছি, অর্থাৎ যেখানে সমানত্বের অধিকার সেখান থেকে তাদেরকে বঞ্চিত করছি আমরা, এমনটাই সিজিআই বলেছেন। নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে নিয়ে আদালত বলছে এটি খুবই উদ্বেগজনক, অর্থাৎ নির্যাতিতার পরিচয় প্রকাশ। এছাড়া প্রধান বিচারপতি বলেছেন অধ্যক্ষ এটি আত্মহত্যা বলার চেষ্টা করেছিলেন কেন, বাবা মাকে দেহ দেখতে দেওয়া হয়নি, এমনটাও কিন্তু প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বিচারপতির এই প্রশ্নকে ঘিরে। এছাড়াও প্রধান বিচারপতি এবং পশ্চিমবঙ্গ সরকার এবং হাসপাতাল প্রশাসনকেও তিরস্কার করেছেন তিনি, এবং তিনি বলেছেন এত দেরিতে কেন এফআইআর দায়ের করা হলো, কি করছিল হাসপাতাল কর্তৃপক্ষ বা হাসপাতাল প্রশাসন, এমনটাও প্রশ্ন করতে শোনা গিয়েছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে। হাসপাতালে ভাঙচুরের বিষয়েও প্রশ্ন তুলতে দেখা গিয়েছে সিজিআইকে। সেখানে পুলিশকে ঘটনাস্থলে রক্ষা করতে হবে, এত কিছুর পরেও কিভাবে সেখানে 7,000 মানুষকে এবং মানুষ সেখানে ঢুকে পড়লো এবং সেখানে প্রবেশ করে তারা ভাঙচুর চালালো, এমনটাও কিন্তু প্রশ্ন করেছেন সিজিআই। এবং আদালত বলছে সে শুধু একজন খুনিই নয়, একজন বিকৃত মানুষও। আন্দোলনকারীদের প্রসঙ্গে আদালত পশ্চিমবঙ্গ সরকারকে ভৎসনা করে বলেন শান্তিপূর্ণ বিক্ষোভ বন্ধ করা যাবে না। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্ট। তিনি জানতে চান অধ্যক্ষ কি করছিলেন, তাকে এত দেরিতে জিজ্ঞাসাবাদের জন্য কেন ডাকা হলো, তিনি এমন নিষ্ক্রিয়তা দেখালেন কেন, এমনই কিন্তু প্রশ্ন করেছেন এবং মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্টের 10টি বড় মন্তব্য তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। প্রতিবাদ, ধর্ষণ এবং খুনের ঘটনার পরেই দেশের বিবেক জাগ্রত হয়। দ্বিতীয় মন্তব্য কি করেছেন, এটি শুধুমাত্র একটি ভয়ঙ্কর ঘটনাই নয়, দেশ জুড়ে চিকিৎসকেদের নিরাপত্তার অভাবও উঠে এসেছে এই ঘটনার জেরে, এমনটাই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট। মূলত সুপ্রিম কোর্টের 10টি বড় মন্তব্য তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। সিজিআই বলেন আমরা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একেবারেই উদ্বিগ্ন। আদালত বলছে মহিলারা যদি কাজে যেতে না পারেন এবং নিরাপদে থাকতে না পারেন তাহলে আমরা তাদের মৌলিক সাম্য থেকে বঞ্চিত করছি তাদের, এমনটাও মন্তব্য করতে শোনা গিয়েছে আজকের এই সুমোটো মামলার শুনানিতে। নির্যাতিতার পরিচয় প্রকাশ নিয়ে আদালত বলছে এটা খুবই উদ্বেগজনক। প্রধান বিচারপতির সিজিআই চন্দ্রচূড় তিনি বলছেন
অধ্যক্ষ এটি আত্মহত্যা বলার চেষ্টা করেছিলেন, বাবা মাকে দেহ দেখতে দেওয়া হয়নি এমনটাও তিনি কিন্তু প্রশ্ন করেছেন বা প্রশ্ন তুলেছেন এবং মন্তব্য করেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার এবং হাসপাতাল প্রশাসনকে তিরস্কার করেছেন সিজিআই। তিনি বলেন, এত দেরিতে কেন এফআইআর দায়ের করা হলো, কি করছিল হাসপাতাল প্রশাসন? হাসপাতালের ভাঙচুরের ঘটনা নিয়েও প্রশ্ন তুলতে দেখা গিয়েছে সুপ্রিম কোর্টকে। পুলিশকে ঘটনাস্থল রক্ষা করতে হবে এবং এত কিছুর পরেও কিভাবে সেখানে 7,000 মানুষ প্রবেশ করে ভাঙচুর চালালো এদিকেও লক্ষ্য রাখতে হবে, কথাও কিন্তু প্রশ্ন তুলতে শোনা গিয়েছে সুপ্রিম কোর্টকে। আদালত বলেন, সে শুধু একজন খুনি নয়, একজন বিকৃত মানুষও। আন্দোলনকারীদের প্রসঙ্গে আদালত পশ্চিমবঙ্গ সরকারকে ভর্ৎসনা করে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ বন্ধ করা যাবে না। অর্থাৎ যে আন্দোলন চলছে সে পক্ষেও সায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। অন্যদিকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। তিনি জানতে চান, অধ্যক্ষ কি করছিলেন, তাকে এত দেরিতে জিজ্ঞাসাবাদের জন্য কেন ডাকা হলো, তিনি এমন নিষ্ক্রিয়তা দেখালেন কেন? একাধিক প্রশ্ন কিন্তু করেছেন সুপ্রিম কোর্টের তরফ থেকে, কিন্তু করা হয়েছে একাধিক প্রশ্ন, একাধিক সওয়াল। সুপ্রিম কোর্টের 10টি বড় মন্তব্য দেখালাম আপনাদের, কিন্তু এবার সুপ্রিম কোর্টের তরফ থেকে জাতীয় টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং দেখাবো এখানে কারা কারা থাকবেন এই টাস্ক ফোর্সে। ভারত সরকারের ক্যাবিনেট সচিব 5 সদস্য টাস্ক ফোর্সে রয়েছেন। ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব, জাতীয় মেডিকেল কমিশনের চেয়ারম্যান, জাতীয় পরীক্ষক বোর্ডের চেয়ারম্যান এবং ভারত সরকারের ক্যাবিনেট সচিব। অর্থাৎ এই 5 সদস্য নিয়ে টাস্কফোর্সে রয়েছেন এবং টাস্কফোর্স গঠন করা হয়েছে। রয়েছেন ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব এবং চিকিৎসক জাতীয় টাস্কফোর্সে রয়েছেন কারা কারা? ডক্টর নাগেশ্বর রেড্ডি, এশিয়ান ইনস্টিটিউট অফ ন্যাশনাল গ্যাস্ট্রোলজির ব্যবস্থাপনার পরিচালক, ডক্টর এম শ্রীনিবাস, ডিরেক্টর এইমসের দিল্লি থেকে, তিনিও রয়েছেন এই টাস্কফোর্সে। অন্যদিকে ডক্টর প্রতিমা মূর্তি, নিমহ্যান্স হসপিটাল বেঙ্গালুরু থেকে, তিনিও এখানে রয়েছেন। ডক্টর গোবর্ধন দত্তপুরী, পরিচালক যোধপুর এইমসের, ডক্টর গোবর্ধন দত্তপুরী, পরিচালক এইমস যোধপুরের। প্রফেসর অনিতা সাক্সেনা, কার্ডিওলজি হেড, এইমস দিল্লি। অধ্যাপক পল্লবী সরপে, ড্রিন গ্রান্ট মেডিকেল কলেজ, মুম্বাই থেকে, তিনিও কিন্তু রয়েছেন এই টাস্কফোর্সে। এছাড়াও রয়েছেন ডক্টর পদ্মা শ্রীবাস্তব, নিউরোলজি বিভাগ, এইমস। আর কে সারিয়ান, সার্জন ভাইস অ্যাডমিরাল, তিনিও রয়েছেন এই চিকিৎসক জাতীয় টাস্কফোর্সে। রয়েছেন ডক্টর রাজেশ্বর রাও রেড্ডি, এশিয়ান ইনস্টিটিউট অফ ন্যাশনাল গ্যাস্ট্রোলজির ডিরেক্টর এবং এএনএম শ্রীনিবাস, ডিরেক্টর, এইমসের দিল্লি। রয়েছেন ডক্টর প্রতিমা মূর্তি, নিমহ্যান্স বেঙ্গালুরু। ডক্টর গোবর্ধন দত্তপুরী, পরিচালক, এইমস, রয়েছেন যোধপুর থেকে। আর এবার দেখাবো আপনাদের একবারে সুপ্রিম কোর্ট আজকে সুমোটো মামলায় মূলত কোন কোন বিস্ফোরক প্রশ্নগুলো তুলেছিলেন এবং কোন কোন প্রশ্নগুলো করা হয়েছিল, কি করছিলেন আরজি কর মেডিকেলের অধ্যক্ষ। তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন এটি আত্মহত্যার ঘটনা, সর্বোচ্চ আদালতের প্রশ্ন তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। দেরি করে দায়ের করা হয়েছে এফআইআর কেন, অর্থাৎ এফআইআর কেন দেরি করে দায়ের করা হয়েছে এমনটাও প্রশ্ন করতে শোনা গিয়েছে সুপ্রিম কোর্টকে। অন্যদিকে হাসপাতালে কি করে বহিরাগতরা ঢুকে হামলা করলো এই বিষয়ে প্রশ্ন করতে দেখা গেল সর্বোচ্চ আদালতকে। শান্তিপূর্ণ আন্দোলনে কি করে ঢুকে গেল 7,000 দুষ্কৃতী, কি করছিলেন আরজি কর মেডিকেলের অধ্যক্ষ। সর্বোচ্চ আদালতের প্রশ্ন, তৎকালীন অধ্যক্ষ কেন বলছিলেন এটি আত্মহত্যার ঘটনা, অর্থাৎ একাধিক সওয়াল করতে শোনা গিয়েছে সর্বোচ্চ আদালতের তরফে। যে সমস্ত
সওয়ালগুলো তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। সর্বোচ্চ আদালতের সওয়াল বা প্রশ্ন, দেরি করে দায়ের করা কেন হলো এফআইআর, এমনটাও প্রশ্ন করতে শোনা গেল সুপ্রিম কোর্টে। অন্যদিকে হাসপাতালে ঢুকে কি করে এত বহিরাগত ঢুকে হামলা চালালো, এমনটাও প্রশ্ন করতে শোনা গেল। অর্থাৎ 14 তারিখে যে প্রতিবাদ, সেই শান্তিপূর্ণ প্রতিবাদে কিভাবে হামলা চালালো 7,000 দুষ্কৃতী, এমনটাও কিন্তু বলতে শোনা গেল সর্বোচ্চ আদালতকে। এছাড়াও মেডিকেলের অধ্যক্ষ অর্থাৎ ইতিমধ্যে ইস্তফা দেওয়া সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল জি কর মেডিকেল কলেজের, তার বিরুদ্ধেও তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সিজিআই বা সুপ্রিম কোর্ট। তৎকালীন অধ্যক্ষ কেন বলছিলেন এটি আত্মহত্যার ঘটনা, অর্থাৎ পোস্টমর্টম রিপোর্ট সামনে আসার আগেই তিনি কেন বিবৃতি দিয়েছিলেন এটা সুসাইড বা আত্মহত্যার ঘটনা, কেন ধর্ষণ বা রেপের ঘটনা নয়।